আজ আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায়ে আবর্তন গতি অর্থাৎ পৃথিবীর আবর্তন, রোটেশন অফ দা আর্থ। তোমরা যখন বাসে বা ট্রেনে যাও তখন দেখো জানলা দিয়ে দেখলে পরে দেখবে যে গাছগুলো বা অন্যান্য দূরের যে ঘরগুলো সেগুলো যেন মনে হচ্ছে তোমার সঙ্গে চলছে। আরো কি সেগুলো চলে? না, সেগুলো কিন্তু চলে না। আসলে ওগুলো আমাদের মনে হয় যে আমাদের সাথেও বুঝি ওইগুলো চলছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে আপাত, অর্থাৎ যেটা হচ্ছে না কিন্তু আমাদের মনে হচ্ছে হচ্ছে, সেটাকে বলা যেতে পারে আপাত। এবং এই যে গতি সেটাকে বলা হচ্ছে আপাত গতি। যেমন এই যে প্রত্যেক দিন দেখো যে সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, অর্থাৎ সূর্য বুঝি একটা গতি আছে যেটা যে গতিতে সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, অর্থাৎ পৃথিবীটা যেন স্থির আর সূর্যটা বুঝি ঘুরছে। আদতে কিন্তু তা নয়। আমাদের পৃথিবীটা ঘুরছে, সূর্য কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে আমাদের মনে হচ্ছে যে সূর্য ঘুরছে বা সূর্যের গতি আছে, এটাকেই বলা হচ্ছে সূর্যের আপাত গতি। বাস্তবে কিন্তু সূর্য এক জায়গায় স্থির। আগেকার দিনের মানুষরা তাই মনে করতেন যে সূর্য বুঝি ঘুরছে, পৃথিবী বুঝি স্থির অবস্থায় রয়েছে। কিন্তু পোল্যান্ডের জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপার্নিকাস সবার প্রথম বলেন যে না, পৃথিবী ঘুরছে আর সূর্য কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই যে পৃথিবী কিন্তু নিজে একটা গতিতে ঘুরে। এই যে দেখেছো বলটা, এই যে বলের মতো পৃথিবীটা, এটা দেখেছো কেমন, এটা কেমন ঘুরছে, এই যে যেমন ভাবে ঘুরছে, ঠিক পৃথিবীটাও কিন্তু এরকম ভাবে ঘুরতে থাকে। কোন দিক থেকে কোন দিকে? এরকম ভাবে ঘুরে পশ্চিম থেকে পূর্ব দিকে। আমি যে পৃথিবীকে ঘোরাচ্ছি, যেমন এই যে বলটা ঘোরাচ্ছি কি দিয়ে? আঙুল দিয়ে। ঠিক এই যে আঙুলটা, পৃথিবীরও ঠিক সেরকম ভাবে একটা অক্ষ রয়েছে, অর্থাৎ পৃথিবীর মেরুদণ্ড আছে। পৃথিবী তার মেরুদণ্ডের উপর ভর করে, সে তার অর্থাৎ নিজের অক্ষের উপর ভর করে একটা নির্দিষ্ট গতিতে একটা নির্দিষ্ট সময়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। এই যে পৃথিবীর গতি, তাকেই বলা হচ্ছে কি পৃথিবীর আবর্তন গতি বা পৃথিবীর আবর্তন। পৃথিবী ঘুরছে কিন্তু সূর্য কিন্তু ঘোরে না। এই আবর্তনের একটা নির্দিষ্ট সময় আছে। আবর্তনের সময় কত না 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এই 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে পৃথিবী একবার তাকে নিজেকে পাক খাচ্ছে। এটাই হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী নিজে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকে ঘোরে, কিন্তু পৃথিবী যে গতিতে নিজে নিজে ঘুরছে, এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড বা 24 ঘন্টায়, তাকেই বলা হচ্ছে পৃথিবীর আবর্তন গতি। তাহলে সময় বললে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবং পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে। যদি আমি ছবি আঁকে দেখা এরকম ভাবে পৃথিবী, তাহলে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্ব দিকে। এই যে আমরা দেখি সূর্য পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, বা কোন জিনিস দেখি যে তারাগুলো দেখলে পরে দেখি যে আগে পূর্ব দিকে আগে দেখা যায়, তারপরে পশ্চিম দিকে। আর এটা কেন না, পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে এই জিনিসটা তৈরি হচ্ছে। এই যে আবর্তন গতি, এই আবর্তন গতির ফলে কি হয় না, এই আবর্তন গতির কিন্তু একটা সময় আছে নির্দিষ্ট বলেছি, তাহলে একটা নির্দিষ্ট গতিও রয়েছে। এই যে পৃথিবী যে ঘুরবে, তার কিন্তু একটা নির্দিষ্ট গতি আছে। এই গতি কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। এর কারণ হচ্ছে কি পৃথিবীর আকৃতি। পৃথিবীর আকৃতিটা কিরকম? অভিগত গোলকের মতো। পৃথিবীর এই দুদিকটি হচ্ছে চাপা আর মাঝখানটা হচ্ছে কি চওড়া। তাই পৃথিবীর এই যে আবর্তনের গতি, সেটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। পৃথিবীর থেকে মাঝখানটা সবচেয়ে বড় চওড়া, সেজন্য পৃথিবীর এইখানে গতি হচ্ছে 1650 কিলোমিটার প্রতি ঘন্টাতে। প্রতি ঘন্টায় 1650 কি নিয়ে মাঝের অংশটা যায়। ধরো কোন এখানে মনে করো এ, এখানে মনে করো বি, এখানে মনে করো সি, এটা মনে করো স্টার্টিং পয়েন্ট। এখান থেকে যদি এরা দৌড়ানো শুরু করে, তাহলে পরে এদের 2 মিনিটে হয়তো এখান থেকে ঘুরে আসতে হবে আবার।
তাহলে পরে এখানে কি করতে হবে দেখো বলো তো, এর দেখো ছোট পরিধিটা ছোট, এর একটু বড়, এর একটু বড়, তো 2 মিনিটে যদি যেতে হয় তাহলে এর গতিবেগ কিন্তু বেশি হবে, তার থেকে একটু গতিবেগ কিন্তু বি এর হবে, তার থেকে সি এর, কারণ এর যেহেতু পরিধি বেশি তাই একে বেশি 2 মিনিটেই দৌড়াতে হবে তিনজনকে, তাই একে বেশি জোরে দৌড়াতে হবে। বি এর পরিধিটা একটু কম, তাই এর থেকে একটু কম কিন্তু সি এর থেকে বেশি জোরে দৌড়াতে হবে। আর সি তার পরিধি সবচেয়ে কম, একে 2 মিনিটে দৌড়াতে হলে পরে একে সবচেয়ে কম স্পিডে দৌড়াতে হবে। তাহলে পরিধি অনুযায়ী কিন্তু একটা নির্দিষ্ট সময়ে যেতে হলে তাতে কি করতে হবে না, গতিবেগটা পার্থক্য হয়ে যায়, যার পরিধি বেশি সেই জায়গাটা কিন্তু বেশি জোরে যেতে হবে। পৃথিবীর মাঝখানটা সবচেয়ে বেশি পরিধি, তাই মাঝখানের যে অংশটা নিরক্ষীয় অঞ্চলে সেটাতে পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি। আবার যদি কিছু দূরে যায় তাহলে দেখবে এখানে 1550 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরকম ভাবে যত উত্তর বা দক্ষিণ দিকে যাব আস্তে 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 পৃথিবীর পরিধিটাও কমে যাচ্ছে এবং পৃথিবীর যত উপর দিকে যাব তত আস্তে আস্তে পৃথিবীর পরিবেগটা কমে যায়। তারপরে যত উপর দিকে যাব পৃথিবীর গতিবেগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এখানে 860 কিমি প্রতি ঘন্টায়। এই উল্টো দিকের ক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, একই জিনিস হবে। এরকম ভাবে যেতে যেতে ঠিক যখন এই বিন্দুতে চলে আসব, অর্থাৎ এই যে সুমেরু এবং কুমেরু বিন্দুতে যখন চলে আসব তখন কিন্তু কি হবে না, গতিবেগ তখন পৃথিবীর শূন্য হয়ে যাবে। এই যে আবর্তনের গতিবেগটা শূন্য হয়ে যাবে, কারণ দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কমতে কমতে থাকছে। পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি 1650 কিলোমিটার প্রতি ঘন্টায় নিরক্ষীয় অঞ্চলে। এবারে যত আমরা উপর দিকে যাবো আস্তে আস্তে কমছে এবং দেখবো যে সুমেরু এবং কুমেরু বিন্দুতে অর্থাৎ উত্তরের বিন্দু আর দক্ষিণ বিন্দুতে যে করে কি হয়ে যাবে না, গতিবেগটা একেবারে কি হয়ে যাবে, কমে যাবে এবং শূন্য হয়ে যাবে। তাহলে প্রশ্ন আসতে পারে কোথায় গতিবেগ সবচেয়ে বেশি, কোথায় গতিবেগ সবচেয়ে কম। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পেলাম। এই যে পৃথিবী এই যে ঘুরছে, তো পৃথিবী ঘুরতে ঘুরতে যে অংশটা সূর্যের সামনে চলে আসে, এখানে মনে করো সূর্য রয়েছে অনেকটা দূরে, যে অংশটা সূর্যের সামনে চলে আসে সেই অংশটা কি হয়ে যাবে, সেই জায়গাটাতে দিন হয়ে যাবে এবং ঠিক তার উল্টো দিকটায় কি হবে, রাত হবে। এই পাশটাতে মনে করো সূর্যের অংশটা পড়ছে, তাই এই পাশটাতে কি হবে, দিন হবে। কিন্তু এই পাশটা তো উল্টো দিক, তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, রাত হবে। আমি যদি আলোর দিকে হাতটা করি এ পাশে, তাহলে এই পাশটা কি দিন, কিন্তু এই পাশটা কি হয়ে গেছে, রাত। আবার যদি ঘুরে যখন সূর্য এই পাশে আসবে তখন এই পাশটা কি হয়ে যাবে, দিন হয়ে যাবে, এই পাশটা হয়ে যাবে রাত। আর এই দিন আর রাতের মাঝখানে অর্থাৎ আলো এবং অন্ধকারের মাঝখানে যে বৃত্তাকার সীমারেখা এই আলো এবং অন্ধকার বা দিন এবং রাতকে আলাদা করে রেখেছে তাকে বলা হচ্ছে কি, ছায়াবৃত্ত। এটাকে কি বলা হচ্ছে, ছায়াবৃত্ত, বা ইংরেজিতে একে বলা হয় শ্যাডো সার্কেল। শ্যাডো সার্কেল। তাহলে কি হলো, এই যে যেহেতু পৃথিবী গোল তাই এই যে বৃত্তাকার সীমারেখাটাও কিন্তু গোল, এই সীমারেখাটাও কিন্তু গোল বা বৃত্তাকার, যেহেতু পৃথিবী প্রায় গোলীয় অবস্থায় রয়েছে তাই। তো এই পাশটা তখন কি হয়ে গেল, দিন, আর এই পাশটা রাত, এবং এর মাঝে একটা কি বৃত্তাকার আলো এবং অন্ধকার অর্থাৎ দিন এবং রাতের মাঝখানে একটা বৃত্তাকার সীমারেখা রয়েছে যেটি এটাকে আলাদা করে দেয়। এবারে এই যে দিন এবং রাত দেখলাম, এখানে কতগুলো অবস্থার সৃষ্টি হয়। যেমন যখন ঠিক সূর্য উঠবে ঠিক তার আগের অবস্থাতে একটা আলো আঁধারি অবস্থা দেখতে পাওয়া যায়, অল্প অল্প সূর্যের আলো দেখতে পাওয়া যায়। এই অবস্থাটাকে বলা হয় উষা। মনে করো এই যে একটা রাত, এখানে একটা জায়গা মনে করো, সে মনে করো দিনের দিকে যাচ্ছে, তাহলে এখানটাতে কি হয়ে যাবে, এখানটাতে হবে উষা। এবারে এই জায়গাটা যখন এইখানটাতে প্রবেশ করে গেল তখন এখানটাতে কি হয়ে যাবে, তখন এখানটাতে হয়ে যাবে প্রভাত, মানে তখন সূর্য উঠে গেছে এবং দিন হয়ে গেল। এবারে সূর্য যখন ঠিক মাথার উপরে আসবে, একদম ঠিক মাথার উপরে যখন আমরা দুপুর 12টা বলি তখন তাকে বলা হবে মধ্যাহ্ন। আবার ঠিক মনে করো এই জায়গাটা, যে জায়গাটা দিন থেকে রাতের দিকে যাচ্ছে, ঠিক এই জায়গাটাতে তখন দেখবে এই সূর্য ঠিক
ডুববে ঠিক তার আগের অংশটাতে দেখবে যে চারিদিকটা অন্ধকার, আলো আঁধারি একটা অবস্থা দেখতে পাওয়া যাবে। তখন সেই জায়গাটাকে তখন কি বলা হবে? গোধূলি। তখন তাকে বলা হয় গোধূলি। এবং যখন সূর্য ডুবে যাবে তখন সেই জায়গাটা হয়ে যাবে কি? সন্ধে হয়ে যাবে বা সন্ধ্যা হয়ে যাবে। এবং এরকম ভাবে যেতে যেতে সময় যেতে যেতে ঠিক যখন উল্টো দিকে স্থানটাতে হবে দুপুর 12টা, তখন এই পাশে হয়ে যাবে কি? তখন ঠিক তার উল্টো দিকের দিকটা হয়ে যাবে মধ্যরাত্রি অর্থাৎ 12টা। তাহলে একটা দিনের বিভিন্ন অংশ সময় দেখতে পেলাম। প্রথমে অন্ধকার থেকে যখন অর্থাৎ রাত থেকে দিনের দিকে আসছে আগে উষা হলো, তারপরে হলো প্রভাত যখন আলোটা ভালো করে এলো, তারপরে দুপুর 12টায় দেখলাম মধ্যাহ্ন, তারপরে কোন একটা অংশ যেটা অন্ধকার থেকে আলোর থেকে অন্ধকারের দিকে যাচ্ছে, অর্থাৎ তখন দেখলাম যে একটা আলো আঁধারি অবস্থা, এই ঠিক সন্ধ্যা হওয়ার আগে, তখন তাকে বলা হচ্ছে গোধূলি। এবং তারপরে যখন সূর্য ডুবে গেল তখন চারিদিকটা অন্ধকার, তখন সন্ধে। এবং ঠিক আরো সন্ধ্যে সময়টা যেতে যেতে তখন কি হয়ে যায়? যখন উল্টো দিকে যখন মধ্যাহ্ন হয় দুপুর 12টা, ঠিক তখন এখানে হয় মধ্যরাত্রি 12টা। তাহলে আমরা এই অবস্থান দেখতে পেলাম। এই যে আবর্তন গতি, এই আবর্তন গতি পড়তে গিয়ে পরে আমরা জানি যে আমরা এই আবর্তন হচ্ছে, এই যে তুমি ঘুরছো আমি ঘুরছি, এই যে আমি পড়াচ্ছি আমিও ঘুরছি, তুমি শুনছো তোমরাও শুনছো, তোমরাও ঘুরছো, আমাদের পাশে বাড়ি ঘর মাঠ ঘাট যা আছে সবই কিন্তু আমাদের সাথে ঘুরছে, কিন্তু কই আমরা তো বুঝতে পারছি না। একটা প্রশ্ন করতে পারো যে হ্যাঁ তাহলে আমরা কেন বুঝতে পারছি না? কেন বুঝতে পারছি না? তার কারণ হলো আমাদের সামনে এমন কোনো বড় বস্তু নেই যে বস্তুটা দেখলে পরে আমরা বুঝবো যে হ্যাঁ ওইটা ঘুরছে, তার মানে আমরা বুঝবো যে হ্যাঁ আমরাও ঘুরছি। ওটা দেখে পরে বুঝতে পারবো যে হ্যাঁ আমরাও ঘুরছি, তবে তো বুঝতে পারবো যে হ্যাঁ ঘুরছি বলে। যেহেতু আমরা বুঝতে পারছি না আমরা সবাই ঘুরছি, সেই জন্য কি হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে পৃথিবীটা ঘুরছে। দ্বিতীয়ত পৃথিবীর তুলনায় পৃথিবীর যে আয়তন সেই তুলনায় আমরা খুব ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র স্থান আমরা দেখতে পাচ্ছি, সেজন্য আমরা কিন্তু বুঝতে পারছি না যে পৃথিবীর আবর্তন গতি আছে। আচ্ছা, যদি আবর্তন গতি থাকে তাহলে আমরা কেন ছিটকে পড়ছি না? আমরা তো ছিটকে পড়ে যেতাম, কোনো কিছু ঘুরলে পরে তো তার মধ্যে ঢুকলে পরে তো সেটা আমরা ছিটকে পড়ে যেতে পারি, তাহলে কেন পড়ছি না? তারও কারণ হচ্ছে, দুটো কারণ বলা যেতে পারে। পৃথিবীর একটা মাধ্যাকর্ষণ শক্তি আছে। স্যার আইজ্যাক নিউটন এই মাধ্যাকর্ষণ শক্তি প্রথম তিনি কথা বলেছিলেন। তো এই মাধ্যাকর্ষণ শক্তি কি পৃথিবীর একটা কেন্দ্রে টান আছে। এই যে কোনো কিছু জিনিস যদি আমরা ছুড়ে দিই উপর দিকে, সেটা আবার কি নিচের দিকে চলে আসে। এই যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি করে না, সেই মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর সব জিনিসকে কিন্তু নিজের কেন্দ্রের দিকে ধরে রাখে। যেমন তুমি যদি মেলাতে যাও তাহলে দেখবে একটা ওই নাগরদোলার মতো একটা জিনিস আছে খেলা, যেটার মাঝখানে একটা পোলের মতো থাকে এবং তাতে দড়ি দিয়ে বা রড দিয়ে চারিদিকে লাগানো থাকে, ঘোড়া থাকে, চেয়ার থাকে, এরকম ভাবে ঘুরবে, কিন্তু তুমি অনেক জোরে জোরে ঘুরবে কিন্তু তুমি ছিটকে পড়ে যাবে না, কেননা ওই লোহার মতো জিনিসটা তোমাকে কিন্তু আটকে রেখেছে, তুমি কিন্তু ছিটকে পড়ে যাবে না। তবে ঘোড়া থাকে, তারপরে উট থাকে, তারপরে চেয়ার থাকে, তুমি ঘুরবে কিন্তু তুমি পড়ে যাবে না, কারণ মাঝখানে লোহাটা আটকে রাখে। ঠিক সেরকম ভাবে মাধ্যাকর্ষণ শক্তিও কি করছে, তুমি ছিটকে বেরিয়ে যাওয়ার আগেও কিন্তু ধরে রেখে দিয়েছে। দ্বিতীয়ত, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, আর এই সূর্য হচ্ছে আমাদের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ওজন বেশি। তারপরে এত বড় যে পৃথিবীকে সে কিন্তু কি ধরে রেখেছে, তার ফলে পৃথিবীটা কি মহাশূন্যে হারিয়ে যাচ্ছে না, নাহলে পরে তো হারিয়ে যেত যদি এরকম ভাবে টান না থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে কেন আমরা পড়ে যাচ্ছি না বা আমরা ছিটকে কেন পড়ে যাচ্ছি না। হ্যাঁ, এবারে যদি হঠাৎ করে যদি আবর্তন গতিটা বন্ধ হয়ে যায়, যে পৃথিবী নিজে নিজে ঘুরছে, হঠাৎ করে যদি বন্ধ হয়ে গেল, তাহলে কি হবে? তাহলে কি দেখবে হঠাৎ করে বাসে যাচ্ছ, বাসটা যদি হঠাৎ করে ব্রেক কষে দেয়, তাহলে কি হয়ে যায়, আমরা সামনে গিয়ে ছিটকে পড়ে যাই। তা আবর্তন গতি যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, তাহলে ঠিক এই জিনিসটাই হতে পারে, আমরা সবাই যা আছে, তুমি আমি বাড়ি ঘর যা আছে সবাই গিয়ে করে সামনের দিকে ছিটকে পড়ে যেতে পারে। আর দ্বিতীয়ত হতে পারে কি, যে আমরা একটু আগে দেখলাম না দিন এবং রাত হয় আবর্তন গতির ফলে, সূর্যের দিকে যেটা আসছে সেটা দিন আর ঠিকটা উল্টো দিকে রাত্রি। এবারে কি হবে, যদি হঠাৎ করে যদি আটকে যায়, তাহলে যে পৃথিবীর যে অংশগুলো, যে দেশগুলো, যে জায়গাগুলো সূর্যের দিকে আছে সেখানে দিনই থেকে যাবে, কিন্তু ঠিক তার উল্টো দিকে সেখানে রাতই থেকে যাবে এবং সারা বছর দিন সারা বছর রাত্রি থাকবে।
তাহলে যেখানে দিন থাকবে সেখানে উষ্ণতা বেড়ে যাবে, আর যে পাশটা রাত থাকবে সেখানে উষ্ণতা কমে যাবে। তারপরে একটা সময়তে আমাদের বাস্তুতন্ত্র ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটাই বুঝি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই কারণগুলো আসতে পারে। তাহলে তিনটে প্রশ্ন, পৃথিবীর গতি বন্ধ হয়ে গেলে কি হতে পারে, পৃথিবীর গতি আমরা কেন আবর্তন গতিটা বুঝতে পারছি না, আর পৃথিবীর এই যে কেন আমরা ছিটকে পড়ে যাচ্ছি না। যাক, তাহলে আমরা এই ছায়াবৃত্তটা দেখলাম। এইবারে দেখবে আগেকার দিনে কিন্তু কোনো ঘড়ি ছিল না। মানুষ কিন্তু, এখন আমাদের ঘড়ি আবিষ্কার হয়েছে, আমরা ঘড়ি দেখে সময় বুঝতে পারি। আগেকার দিনে মানুষরা কিন্তু ছায়া দেখে পরে বলে দিতে পারতো যে কটা বাজছে। তো তারা কি করে বুঝতো না, তারা দেখতো যে কোনো কিছু জিনিসের ছায়া। দেখবে তোমাদের নিজেদের ছায়া দেখতে পাবে যদি তুমি রোদে বেরো, বা এমনিতেও তুমি বাড়িতে আলোর সামনে দাঁড়ালে পরে ছায়া দেখতে পাবে। তো তারা কিন্তু ছায়া দেখে পরে বলে দিতে পারতো হ্যাঁ এখন দুপুর 12টা বাজছে। তা আমাদের কিন্তু ছায়া হয়, সূর্য যখন পড়ে তখন ছায়া হয়। তো এই ছায়ার দৈর্ঘ্য যখন সূর্য ওঠে আর সূর্য ডোবে তখন কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি, মানে সূর্য যখন উঠছে তখন একবার, আর সূর্য যখন অস্তর দিকে যাচ্ছে তখন ছায়ার দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হয়। আর ছায়ার দৈর্ঘ্যটা সবচেয়ে কম হয় কখন, ছায়ার দৈর্ঘ্য কম হয় যখন ঠিক দুপুর 12টা বাজে, তখন ছায়ার দৈর্ঘ্যটা কম হয়ে যায়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কিভাবে ছায়াবৃত্ত হলো, কিভাবে সময় হলো, এবং কি ছায়াটার দৈর্ঘ্যটা কখন হলো। ছায়ার দৈর্ঘ্য হওয়ার কারণ হচ্ছে না ওই সূর্য যেটা পড়ছে, যে কোণে পড়ে সে কোণের পার্থক্য হয় বলে এরকমটা হয়, এই জিনিসটা হয়ে থাকে। আর একটা কথা বলে দিই যে গোধূলি বা যে সকালবেলা যে অংশ, গোধূলি হলো বা উষা যে হয় তখন যে আলো আঁধারি অবস্থান দেখা যায়, এটার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে থাকা ধূলিকণা, জলীয় বাষ্প, এইসব বা গ্যাসীয় পদার্থ, এগুলোর ভেতর দিয়ে যখন সূর্যরশ্মি আসে তখন তার মধ্যে দিয়ে আসার সময় কিছু কারণ কাজ করে, তার ফলে ওগুলো কি হয়, আলো আঁধারি একটা অবস্থার সৃষ্টি হয়। তো আমরা এগুলো দেখতে পেলাম। এইবারে আমরা দেখব কি যে আমাদের এই যে দেশগুলো রয়েছে, এই দেশগুলো পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, আমরা যত পূর্ব দিকে যাব তত কি হয়, তাদের সময় বেড়ে যায়। কিন্তু পশ্চিমের দেশ যদি পশ্চিম দিকে যায় তাহলে পরে কি হয়, সময় কমে যায়। যদি এরকম ভাবে দেখো তাহলে দেখবে যে এখান থেকে এটা মনে করো একটা জায়গায়, যত পূর্ব দিকে যাবো তত সময় বাড়তে থাকে, আর পশ্চিম দিকে যত যাবো তত সময় কমতে থাকে। মনে করো এটা একটা 0 ডিগ্রি রেখা, তুমি যত এই পাশে যাবে তত সময় কি হবে, বাড়তে থাকবে। অর্থাৎ এদিকটা পূর্ব দিক, আর এই পাশে যত যাবে তত সময় কি হবে, এটা পশ্চিম দিক, তত সময় কি হতে থাকবে, কমতে থাকবে। যেমন যখন আমাদের ওই 31শে ডিসেম্বরে তখন আমাদের এখানে হয়তো সন্ধ্যেবেলা, তখন দেখি যে অস্ট্রেলিয়া দেশে তখন দেখি নতুন বছর হয়ে গেছে, 1 তারিখ হয়ে গেছে, 1 জানুয়ারি হয়ে গেছে। কিন্তু তখন তো আমাদের হয়নি, কারণ আমাদের থেকে অস্ট্রেলিয়া দেশটা আমাদের পূর্ব দিকে অবস্থিত। আবার আমরা যখন মধ্যরাত্রি যখন পালন করছি তখন কি হচ্ছে যে ওদের তখন, আমাদের যখন মধ্যরাত্রে পালন করছি তখন আমেরিকা যুক্তরাষ্ট্র যেহেতু আমাদের পশ্চিমে অবস্থিত, তাই সেই সময় দেখি যে ওদের কিন্তু তখনও হয়নি, তখন ওরাও কিন্তু তখন 31শে ডিসেম্বরে রয়েছে, আমরা তখন কি হয়ে গেছি না 1 জানুয়ারিতে পৌঁছে গেছি। তো এই যে যত পূর্ব দিকে যাব তত সময়টা বাড়বে, এবং পশ্চিম দিকে আসবো তত সময়টা কমবে। তো এই বাড়া এবং কমা, এর ফলে কিন্তু তারিখেরও পরিবর্তন ঘটে যায় এবং একটা সমস্যার সৃষ্টি হয়। তো এরকম একটি সমস্যার সৃষ্টি হয়েছিল, যেমন 1519 খ্রিস্টাব্দে ফার্ডিনান্ড ম্যাগেলান বলে একজন ব্যক্তি, ফার্ডিনান্ড ম্যাগেলান, এই ফার্ডিনান্ড ম্যাগেলান 1519 খ্রিস্টাব্দে তিনি তার দলবল নিয়ে কি করেছিলেন না পৃথিবীর এক চক্কর লাগাতে পেরেছিলেন। তো যাই হোক, তারা যখন ফিরে আসে 4-5 বছর, 5 বছর পর ফিরে আসে যখন, তখন দেখে যে তারা এসে তাদের সময় এবং সেই জায়গায় যেখান থেকে তারা শুরু করেছিল তাদের সময়ের মধ্যে 1 দিনের পার্থক্য ঘটে যাচ্ছে। তাহলে সেই 1 দিনটা কি হলো, তারা এসে যখন দেখে যে ওখানে তারা যখন আসে তখন দেখে সেখানে মঙ্গলবার, আর ওনাদের সময় অনুযায়ী তখন হচ্ছে সোমবার। তাহলে একটা দিন কোথায় গেল?
তো এই একটা দিন নিয়ে সমস্যা দূর করবার জন্য কি করা হয় না 1884 খ্রিস্টাব্দে ডেভিডসন নামক একজন প্রফেসরের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি সভা করা হয় এবং সেই সভায় এই 180 ডিগ্রি সেই সভাতে কি করা হয় না 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে একটা রেখাকে তারিখ রেখা হিসেবে গণ্য করা হয়। সেই রেখাটির নাম হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। ঠিক আছে, সেই সভাতে করা 1884 খ্রিস্টাব্দে প্রফেসর ডেভিডসনের নেতৃত্বে ওয়াশিংটনে এটা ঠিক হয় যে 180 ডিগ্রি অনুসরণ করে একটি রেখা টানা হবে যেটিকে আন্তর্জাতিক তারিখ রেখা হিসেবে গণ্য করা হবে এবং এখান থেকেই তারিখটা নির্ণয় করে দেওয়া হবে যখন পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধের দিকে কোনো কিছু যাবে, জাহাজ হোক প্লেন হোক যেটাই যাবে সেটাতে তারিখ নির্ণয় করে দেওয়া হবে। তো এই সমস্যাটা কিভাবে সৃষ্টি হয় সেটা একটু তোমাদের বলে দিই, তাহলে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে। মনে করো এটা হচ্ছে 0 ডিগ্রি, এবারে এই পাশটা হচ্ছে পূর্ব দিক এবং এই পাশটা হচ্ছে পশ্চিম দিক। তো এই পাশে এ গেল আর এই পাশে গেল বি। এবারে দুজনে মনে করো দুপুর 12টায় বেরোলো এবং দুপুর 12টায় কি না 6 মে বেরোলো। 6 মে এখানে পাচ্ছে 6 মে এই 0 ডিগ্রি দ্রাঘিমায়। এবারে আমরা জানি যে যত পূর্ব দিকে যাব তত কি সময় বাড়তে থাকবে, 1 ডিগ্রি দ্রাঘিমা হবে আর 4 মিনিট করে বাড়তে থাকবে। আর এই পাশে যত পশ্চিম দিকে যাব কি হবে না 1 ডিগ্রি দ্রাঘিমা বাড়তে হবে 4 মিনিট করে সময় কি হতে থাকবে না বিয়োগ হতে থাকবে, সময়টা বাদ হতে থাকবে। তো এরকম ভাবে যেতে 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 যখন ওরা ঠিক উল্টো দিকে চলে আসবে 0 ডিগ্রি উল্টো দিকে, মনে করো ওরা শুরু করলো এ পাশ দিয়ে, এটা ঘুরে 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 যখন ওরা ঠিক উল্টো দিকে চলে আসবে 0 ডিগ্রি উল্টো দিকে রয়েছে কি 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা শুরু করেছিল এ পাশে এখানটা থেকে আর এ পাশে এলো কোথা থেকে এখানে আসছে, যখন এ পাশ দিয়ে গেল আর এ পাশ দিয়ে এলো, তাহলে ওরা যখন ঠিক 180 ডিগ্রিতে আসবে 0 ডিগ্রি উল্টো দিকেই রয়েছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা, তখন এই পাশে চলে এসছে আর এই পাশে চলে এসছে, এটা এ আর এটা বি। এটা দুজনে যখন এই 180 ডিগ্রিতে আসবে এর কিন্তু সময় বেড়ে গেছে। কি সময় বেড়ে গেছে না 180 ডিগ্রি চলে এসেছে, তো 180 ডিগ্রি মানে 720 মিনিট মানে 12 ঘন্টা, সে কিন্তু 12 ঘন্টা বেড়ে গেছে, তার সময় কি হয়ে গেছে 12 ঘন্টা বেড়ে গেছে। এই 12 ঘন্টা যেহেতু এই সময়ের পার্থক্য রয়েছে, এই 12 ঘন্টা এগিয়ে গেছে। আমরা দেখেছিলাম যে 6 মে দুপুর 12টা, তাহলে এর সঙ্গে 12 ঘন্টা যোগ হয়ে গেল পরে কি হয়ে যাবে মধ্যরাত্রি 12টা, অর্থাৎ সময়ের পার্থক্য হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে 7 মে, যেহেতু 12 ঘন্টা কি হলো যোগ হলো। আর এই পাশে কি হবে সে 12 ঘন্টা যেহেতু পশ্চিম দিকে গেছে সেজন্য 12 ঘন্টা কি হয়ে যাবে কমে যাবে, তাহলে এখানে দেওয়া ছিল দুপুর 12টা 6 মে, তাহলে সেখানে কি হয়ে যাবে 12টাই বাজবে, রাত্রি 12টা বাজবে, 6 মে থাকবে সেটা কিন্তু রাত্রি 12টা, তাহলে দুটো জায়গার মধ্যে কি হলো এই পাশে 12 ঘন্টা বেড়ে গেল, ওই পাশে 12 ঘন্টা কমে গেল, তাহলে ফারাকটা কত হয়ে গেল 24 ঘন্টার পার্থক্য হয়ে গেল। 24 ঘন্টা অর্থাৎ 24 ঘন্টা মানে কি না একদিন। তাহলে দেখলাম শুধুমাত্র একটা রেখার জন্য ডান দিকে এবং বাম দিকে একটা দিনের তফাৎ হয়ে গেল, এপাশে 12 ঘন্টা এগিয়ে গেছে, এপাশে 12 ঘন্টা কমে গেছে। এই জন্য হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। এখানে আন্তর্জাতিক তারিখ রেখা কমিটি কি করলো বললো যারা পশ্চিম থেকে পূর্ব দিকে আসবে, অর্থাৎ এখানে যদি বি কে বলি তাহলে কি করবে তারা একদিন কি করবে বাড়িয়ে নেবে, 24 ঘন্টা বাড়িয়ে নেবে। আর যে পূর্ব থেকে পশ্চিমে যাবে অর্থাৎ এখানে দেখছি এ যে রয়েছে সে কি করবে না একদিন কমিয়ে নেবে, তাহলে পরে কি হয়ে যাবে এখানে 7th হচ্ছে মে হচ্ছে, এখানে হয়ে যাবে 6th মে যেটা টাইমের সঙ্গে মিলিয়ে নিতে পারবে, আর এই যে 6 মে আছে সেখানে চলে এলো, তাহলে এখানে 7th মে তারা একদিন বাড়িয়ে নেবে।
এই অসুবিধা দূর করবার জন্য আন্তর্জাতিক তারিখ রেখা, এবং সবসময় কোনো জাহাজ বা প্লেনে ব্যাপারে যারাই যায় তারাই কি করে, পশ্চিম থেকে পূর্ব গোলার্ধে এলে একদিন বাড়িয়ে নেয়, আর পূর্ব গোলার্ধ থেকে পশ্চিম গোলার্ধে গেলে একদিন সময়টা কি করে নেয়, কমিয়ে নেয়। এই যে এই রেখাটির নামই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। রেখাটি 180 ডিগ্রি যে দ্রাঘিমা রেখা তাকে অনুসরণ করে চলে, তবে সব জায়গায় অনুসরণ করে চলে না, কিছু কিছু জায়গায় একে বাঁকিয়ে টানা হয়েছে। তার কারণ হচ্ছে এই রেখাটার দেখো একটা রেখা রয়েছে এবং তার দুদিকে দুটোটা সময় বা তারিখ। এবারে যদি কোনো স্থলভাগের উপর দিয়ে যায় এই রেখাটি কল্পনা করা হয়, তাহলে একটা স্থলভাগের দুই দিকে দুটো সময় এবং তারিখ হয়ে যাবে। সেক্ষেত্রে বাস ট্রেন চালানো বা সেখানকার অধিবাসীদের কিন্তু অসুবিধা হয়ে যাবে। যেমন একটা পাড়ার মধ্যে যদি একটা পাড়ায় একটা তারিখ হয় আর একটা পাড়ায় আর একটা তারিখ হয়, অসুবিধা যেমন হয়, সেরকম ভাবে এটাও যদি কোনো স্থলভাগের উপর দিয়ে কল্পনা করা হতো তাহলে পরে এই অসুবিধাটা হতো। সেই জন্য কি করা হয়েছে, এই রেখাটিকে একটু 180 ডিগ্রি অনুসরণ করে চলে যেতে হবে, কিছু কিছু জায়গায় এটাকে একটু বাঁকিয়ে টানা হয়েছে। এই যে এখানে ছবিটা দেখতে পাচ্ছেন, এই যে এইটাই হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা, এবং এটাই হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। দেখো এইগুলো স্থলভাগের কাছে কাছে কিন্তু বেঁকিয়ে বেঁকিয়ে টানা হয়েছে। যেমন বেরিং প্রণালীর কাছে এটা 11 ডিগ্রি পূর্ব দিকে গেছে, আবার এই যে অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, এই অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জের কাছে আবার 7 ডিগ্রি পশ্চিমে গেছে। আবার এই যে ফিজি চ্যাথাম, এখানে দেখো এখানটাতে আবার কি হয়েছে না, এখানটাতে আবার 11 ডিগ্রি পূর্ব দিকে গেছে। এই যে এই যে এখানটাতে তুমি দেখতে পাচ্ছ এই যে দ্বীপগুলো রয়েছে, এই কিরিবাটি বলে একটি দ্বীপ আছে। 1995 সালে কিরিবাটি দ্বীপটাকে পুরো একদম পূর্ব দিকে নিয়ে এসে পরে সেখানে কিছু এই রেখাটাকে একটু বাঁকিয়ে টানা হয়েছে। কত ডিগ্রি না, 30 ডিগ্রি পূর্বে নিয়ে চলে যাওয়া হয়েছে। এই যে এই রেখাটিকে একদম 30 ডিগ্রি পূর্ব দিকে নিয়ে চলে যায় এখানটা, এটা 1995 সালে হয়েছে। এবং 2011 সালে নতুন একটা সংযোজন হয়েছে, এটা এই সামোয়া বলে একটি দ্বীপ আছে, সেই সামোয়া দ্বীপে কেউ এই আন্তর্জাতিক তারিখ রেখার থেকে বাঁকিয়ে টানা হয়েছে। এই সামোয়া দ্বীপের থেকে বাঁকিয়ে এখানটাতে টানা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে এই রেখাটিকে সম্পূর্ণভাবে স্থলভাগের উপর দিয়ে নয়, স্থলভাগ থেকে এগিয়ে টানার জন্য জলভাগের উপর দিয়ে টানা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এটাকে বাঁকিয়ে টানা হয়েছে। যেমন আমরা দেখলাম বেরিং প্রণালী, যেমন দেখলাম আমরা অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জ, যেমন দেখলাম আমরা ফিজি চ্যাথাম দ্বীপপুঞ্জ, এছাড়াও কিরিবাটি সামোয়া, এই সকল জায়গার পাশ দিয়ে কিন্তু এই রেখাটিকে বাঁকিয়ে জলভাগের উপর দিয়ে টানা হয়েছে, যাতে ওখানকার অধিবাসীদের কোনো অসুবিধা না হয়। এই ছবিটা তোমরা একবার বাড়িতে চেষ্টা করবে। এরপরে সেটা হচ্ছে যে কোন একটা দ্রাঘিমা রেখা ওপর ঠিক দুপুর 12টা বাজলে তাকে মধ্যাহ্ন বলা হয়। তো এই দ্রাঘিমা কথাটা একটা ল্যাটিন শব্দ, যেটি মেরিডিয়ান থেকে এসেছে। মেরিডিয়ান, যার অর্থ হলো মিড ডে, যার অর্থ হলো মিড ডে, বা বাংলায় এটাকে আমরা বলে থাকি মধ্যাহ্ন। সাধারণত একই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি স্থানের সময় একই হয়, এবং দুপুর 12টার সময় যেটা সময় হয় সেটাকে ধরে পড়ে অন্যান্য সময়গুলো নির্ধারণ করা হয়। এই দুপুর 12টার সময়টাকে বলা হচ্ছে মধ্যাহ্ন। আর এই যে দুপুর 12টার সময়, দুপুর 12টা থেকে এই রাত্রি 12টা অবধি সময়টাকে বলা হয় পিএম বা পোস্ট মেরিডিয়ান। আর মধ্যরাত্রি 12টা থেকে দুপুর 12টা অবধি সময়কে বলা হয় এএম বা অ্যান্টি মেরিডিয়ান। তাহলে কি দেখলাম না, দুপুর 12টা থেকে রাত্রি 12টা অবধি সময়কে বলা হচ্ছে পোস্ট মেরিডিয়ান, আর রাত্রি 12টা থেকে দুপুর 12টা অবধি সময়কে বলা হচ্ছে অ্যান্টি মেরিডিয়ান। সাধারণত দুপুরবেলা যে সূর্য ঠিক মাথার উপর যখন থাকে তখন বলা হয় দুপুর 12টা, এবং সেই অনুযায়ী স্থানীয় সময় নির্ণয় করা হয়। যখন ঠিক দুপুর মাথার উপর সূর্য থাকে তখন দুপুর 12টা, এবং প্রত্যেকটি দ্রাঘিমা রেখায় আলাদা আলাদা সময়ে সূর্য ঠিক মাথার উপর আছে, এবং প্রত্যেকটি আলাদা আলাদা স্থানে কি হয় না সময়টা আলাদা হয়ে থাকে, সেটাকে বলা হয় স্থানীয় সময়। প্রত্যেকটি দ্রাঘিমা রেখায়, অর্থাৎ 180 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং 180টি যে পশ্চিম দ্রাঘিমা রয়েছে, প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু আলাদা আলাদা সময়ে সূর্য ঠিক মাথার উপরে আছে, এবং সেই অনুযায়ী স্থানীয় সময় নির্ণয় করা হয়। তবে
প্রত্যেকটি জায়গায় যদি আলাদা আলাদা করে সময় হয় তাহলে আমাদের এই যে ট্রেন, বাস, স্কুল এই সকল চালানো খুব মুশকিল হয়। যেমন ধরো আর যদি সিউড়ির আলাদা একটা সময়, বোলপুরের একটা আলাদা সময়, কলকাতার একটা আলাদা সময়, দিল্লি যদি একটা আলাদা সময়, মুম্বাই যদি একটা আলাদা সময় হয়, তাহলে আমাদের ট্রেন বা প্লেন চালাতে খুব অসুবিধা হয়। এইটা দূর করবার জন্য সাধারণত কোন জায়গায় ঠিক মোটামুটি মাঝখান দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে, সেই দ্রাঘিমা রেখাটার সময় যেটা হয় সেই সময় অনুযায়ী গোটা দেশের সময় নির্ণয় করা হয়। কোন একটা দেশের মধ্যে দিয়ে অনেক রেখা যায়, কিন্তু মোটামুটি ভাবে যে দ্রাঘিমা রেখাটা মাঝখান দিয়ে গেছে সেই দ্রাঘিমা রেখায় যটা বাজে ঠিক সেই অনুযায়ী সেখানকার সময় নির্ণয় করা। যেমন এখন বাজছে রাত্রি 12:40, তাহলে এটা কোথাকার? ভারতবর্ষে প্রমাণ সময় ধরা হয় কোথাকার? 82°30' পূর্ব দ্রাঘিমায়। এটাকে বলা হয় কি ভারতের প্রমাণ সময়, অর্থাৎ এটা কিন্তু স্থানীয় সময়। ওই 82°30' যে দ্রাঘিমাটা তার স্থানীয় সময় হচ্ছে এটা, কিন্তু এটাও গোটা ভারতবর্ষ জুড়ে যে সময় ধরা হয় সেটা হচ্ছে এই এখানকার সময়। এই জায়গাটার নাম হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ এবং তার দ্রাঘিমা হচ্ছে 82°30' পূর্ব, 82°30' পূর্ব। এবং এর এই দ্রাঘিমাটার কে আমাদের এই দ্রাঘিমার সময় অনুযায়ী আমাদের কি ধরা হয় না প্রমাণ সময় ধরা হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পেলাম যে স্থানীয় সময় কাকে বলে, প্রমাণ সময় কাকে বলে। আর একটা কথা যে আমাদের যে 24 ঘন্টায় একদিন হয়, সে একদিনটাকে 24 ঘন্টাকে আবার ঘন্টায় ভাগ করা যায়। 1 ঘন্টা আবার 1 ঘন্টা সমান 60 মিনিট, আবার 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরকম ভাবে সময়কে সাধারণত ভাগ করা হয়ে থাকে। তোমরা যদি দেখো, আমরা এমনি যদি ট্রেন বা প্লেনে দেখি তাহলে ওরা কিন্তু 24 ঘন্টা অনুযায়ী সময় ধরে। যেমন রাত্রি 12টাকে ধরা হয় 00, এবারে সকাল 6টাকে কিন্তু ধরা হয় 6, দুপুর 12টাকে 12টা ধরে, আবার 1টাকে তখন কি হয়ে যাবে 13টা, আবার দুপুর 3টে থেকে কি ধরবে 15টা, 8টাকে কি ধরবে 20টা। এইরকম ভাবে ঘড়ির টাইম নির্দেশ করে। এইরকম তোমরা দেখতে পাবে কোথায়? স্টেশনে এবং যেখানে এয়ারপোর্ট রয়েছে সেখানে এই ঘড়ি ধরে টাইম নির্ণয় করা হয়। তোমরা দেখবে অন্য কোথাও যদি পাও তাহলে এরকম চেষ্টা করো যে এরকম আর ঘড়ি কোথায় তোমরা দেখতে পাও।